স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে আমরা তা জানিয়ে দেই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং একই সাথে আছেন হেলেন জেরিন খান, বিএনপি দলীয় সংসদ সদস্য। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এবং স্বাগত জানাচ্ছি। ৭১ জার্নালে সময় দিয়েছেন এবং একই সাথে এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূরও যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাকেও স্বাগত জানাই, ধন্যবাদ একই সাথে সময় দিয়েছেন আমাদেরকে। ইলিয়াস খান, আপনাকে দিয়ে একটু শুরু করি। সেটি হচ্ছে নতুন একটি গণমাধ্যম আসছে, আগামীকাল আমরা হাতে দেখতে পাবো। প্রত্যাশার জায়গাটাতে অবশ্যই অন্যরকম থাকবে। স্বাগত জানাই নতুন গণমাধ্যম এবং এখানে যারা কলা কুশলী আছেন, সাংবাদিক যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে অনেকেই চিনি, সম্পাদক সহ। তারা খুব প্রফেশনাল জার্নালিস্ট এবং একদম ইয়াং একটি টিম। কিন্তু বাঙালি শুরু করে শেষ করে না। আমরা চাই এই সংবাদপত্র দীর্ঘদিন টিকে থাকুক এবং বিশেষ করে আমি যতদূর জানি এই গ্রুপের আরও মিডিয়া আছে। আমি যেখানে বসে কথা বলছি এটিও এদের মিডিয়া। সুতরাং আশা করব যে সংবাদকর্মীরা, সাংবাদিকরা যাতে ঠিকমতো বেতন ভাতা অন্যান্য সুবিধাদি পায়, সেই প্রত্যাশা করি। কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা বিশেষ করে এখন কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা। হঠাৎ করে দেখবেন বেতন কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকমতো বেতন পাচ্ছে না, অনেক পত্রিকা দেয় না ৩-৪ মাস করে। এর মধ্যে নতুন একটি পত্রিকা বের হওয়া কিন্তু আশার খবর। আমরা যতটুকু জানি এই গ্রুপটি তার সংবাদকর্মীদের বা সাংবাদিকদের সবসময় ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে। এখানেও সেটা অব্যাহত থাকবে আমি প্রত্যাশা করি। এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জানি হয়, মালিকের ইচ্ছায় বা কারো ইচ্ছায় তার গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের পারপাস সার্ভ করার জন্য মিডিয়া যেন ব্যবহার না হয়, সেই প্রত্যাশা করি। অবশ্যই। আমরা যদি হেলেন জেরিন খান আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে নতুন গণমাধ্যমের কাছে আসলে প্রত্যাশা থাকে যে কী ধরনের সংবাদ প্রচারিত হবে এবং তথ্যের যে বিষয়টি আসলে থাকে। কারণ গণমাধ্যম এমন একটি শক্তি, অপতথ্য যেমন ছড়াতে পারে, সঠিক তথ্য ছড়াতে পারে। কারণ তার উপরে আসলে সাধারণ মানুষের নানা ধরনের চিন্তা ভাবনা, রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক অনেক বিষয় নির্ভর করে। সেই জায়গায় নতুন একটি গণমাধ্যম যেমন আসছে, তার পাশাপাশি সরকারের পক্ষ থেকেও আমরা অতীতে যে ঘটনাগুলো দেখেছি যে গণমাধ্যমকে ব্যবহার করা, দলীয়করণ করা, সেই জায়গায় বর্তমান সরকার আসলে কতটুকু এই জায়গা থেকে নিজেকে একটু সরিয়ে রাখবে? আপনাকে ধন্যবাদ এবং সহ-আলোচক হিসেবে ইলিয়াস ভাই এসছেন এবং হুমায়রাও আছে, তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, নতুন গণমাধ্যম এসছে, স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং সাথে সাথে ইলিয়াস ভাইয়ের সাথে কণ্ঠস্বর মিলিয়ে একই কথা বলতে চাই যে এই যাত্রা যেন জনগণের জন্য হয়। জনগণের যেই সব জায়গায় অসঙ্গতি আছে সেই অসঙ্গতিগুলো যেন তুলে ধরা হয়। এটা যেন কোনো রকমের নিজস্ব পারপাস অথবা দলীয় পারপাস অথবা নিজস্ব স্বার্থ, আমরা দেখেছি অতীত দিনে গণমাধ্যমগুলো, কারণ গণমাধ্যম হচ্ছে জাতির আয়না। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে কিন্তু কোন জাতি কীরকম সেটা কিন্তু উঠে আসে। সেই জায়গায় তারা সব জায়গায় তারা পদচারণা করতে পারে, সব জায়গায় তারা ভূমিকা রাখতে পারে এবং তাদের লেখনের দ্বারা, তাদের মানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দ্বারা জাতি তো সবসময় সচেতন হয় এবং যেখানে সমস্যা হয় সেখানেই সেগুলো তুলে ধরা হয়। কিন্তু অতীত বেশ কিছু বছর আমরা দেখেছি যে গণমাধ্যমকে অনেকটা অন্যায়, অবিচার, দুর্নীতি, দুঃশাসন এগুলাকে প্রমোট করত, উৎসাহিত করত, কিংবা এই দুর্নীতিবাজদেরকে নানা রকমের গণমাধ্যমের বড় অংশ বলা, অবশ্যই পুরো গণমাধ্যম বললে সেটা অন্যায় হবে, কারণ গণমাধ্যমের বিরাট একটা অংশ আছে যারা সত্যিকার অর্থেই বিরাট ভূমিকা রেখেছে দীর্ঘ এই 53-54 বছর বয়সে, মানে বছর যাবৎ কাজেই সেটা তো আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এবং তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেই। এবং তাদের ভূমিকার কারণে আমরা মনে করি যে এই জায়গায় সব ক্ষেত্রে যেমন বিরাট ভূমিকা রেখেছে, গণমাধ্যমও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা তো দেখেছি অতীত দিনে গণমাধ্যমের অসংখ্য যে সাংবাদিকরা আছে তারা ভীষণভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু তাদের সত্য এবং বস্তুনিষ্ঠ লেখনে কিন্তু কখনো থামে নেই। তো সেই জায়গা তো আছে। তবে গণমাধ্যমের মালিকপক্ষ বলেন, তাদের এই জায়গাটাও কিন্তু অনেকটা ম্যানিপুলেট হয়েছে। অতীত দিনে দেখা গিয়েছে
মানে বেশ কিছু গণমাধ্যম, সেই জায়গা থেকে এই গণমাধ্যম, নতুন গণমাধ্যম সম্পূর্ণ ভিন্ন চিত্র, ভিন্ন রূপ ধারণ করবে, ভিন্নভাবে জাতির সমস্যাগুলো চিত্রায়িত করবে, তুলে ধরবে, এটাই হলো এই নতুন অবশ্যই আমরা গণমাধ্যমের আসলে কাছে সেই আমার প্রত্যাশা প্রত্যাশা। রাখি। এবং সেই দিক থেকে আমি মনে করি যে বিএনপি সবসময় দেখে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে, কারণ আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের সাথে সাথে তিনি সংবাদপত্রের স্বাধীনতা উন্মুক্ত করে দিয়েছিলেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতবার ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু মানে গণমাধ্যমের স্বাধীনতায় সম্পূর্ণভাবে বিশ্বাসী ছিলেন, এবং এখানে কোনো রকম ইন্টারফেয়ার করতেন না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই তো তার বক্তব্যে বিভিন্নভাবে বলেছে, এবং তার এই প্রায় 3 মাসের যে যাত্রাটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে ভূমিকা পালন করছে। অবশ্যই আমরাও আসলে চাই স্বাধীনভাবে গণমাধ্যম কাজ করবে এবং সেটি আসলে সামনের দিনগুলোতে আরও ভালোভাবে কাজ করতে পারবে বলে প্রত্যাশা রাখতে চাই। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছ থেকে যদি আমরা জানি যে আগামীকাল আরেকটি পত্রিকা পাঠকদের হাতে পৌঁছাতে যাচ্ছে আগামীর সময়, সেটির কাছে আপনার প্রত্যাশা, আগামীর সময়ের কাছে আপনার প্রত্যাশার জায়গাটা যদি আমরা একটু শুনতে চাই ছোট করে। ধন্যবাদ আপনাকে, আমার সহলোচক মাতৃকা। সময় যেন আগামীর মানুষদের চিন্তা চেতনা এবং যেই স্বতন্ত্র নাগরিক অধিকারের যেই ধ্যান ধারণা সেটাকে ধারণ করে এবং একেবারে একেবারে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, মানুষের সাথে জবাবদিহিতামূলক একটা সম্পর্ক তৈরি করে, সেটা আশা থাকবে। কারণ এই যে হেলেনা আপা এখনই বললেন যে এই পর্যন্ত আমরা দেখেছি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জায়গায় অনেক অভাব ছিল, বরং সরকার দ্বারা আদিষ্ট বা সরকারের পারপাস সার্ভ করতে গিয়ে সাংবাদিকতার যে মূল নীতি নৈতিকতা সেইটা অনেকখানি সকল গণমাধ্যমের কাছেই আসলে প্রত্যাশা থাকে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বা জনগণের সাধারণ মানুষের আসলে কথা সেটি যেন আসলে উঠে আসে, সেটি পত্রিকা হোক আর টেলিভিশনই হোক না কেন। সেই চেষ্টায় আসলে সংবাদকর্মীরা সবসময় চেষ্টা করে থাকেন, তবে নানা সময় সরকারের বিভিন্ন ধরনের প্রভাব আসলে সেটি থেকে গণমাধ্যম কখনোই বিশেষ করে বড় একটি প্রবণতা হচ্ছে এখন যারা গণমাধ্যম যারা বের করছেন, ধরুন একটা বিশাল পুঁজির ব্যাপার, তারা ধরুন আর 10টা বিজনেস আছে, তার সঙ্গে একটা গণমাধ্যম, তিনি ব্যবসা করতে হলে সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়। সরকারের সঙ্গে ভালো সম্পর্ক না রেখে কিন্তু ব্যবসা করতে পারবেন না। যখন দেখবেন যে পত্রিকা সরকারের বিরুদ্ধে কোনো রিপোর্ট যাচ্ছে, তখন কিন্তু তিনি বাধা দিবেন, কারণ যদি সরকারের বিরুদ্ধে রিপোর্ট যায় তাহলে কিন্তু তিনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং এই ঝুঁকি মালিকপক্ষ নিতে চান না। এটি হচ্ছে একটা সাম্প্রতিক একটি বড় প্রবণতা, এবং আপনি দেখবেন যে সব বড় বড় গ্রুপের পত্রিকা, এই যে আগামীর সময় মেঘনা গ্রুপের পত্রিকা, আমরা আমাদের সাথে এর মধ্যে অতিথি হিসেবে পেয়েছি মোস্তফা মামুন। মামুনকে আমি অলরেডি কংগ্রাচুলেট করেছি। সময়ের অনেক ধন্যবাদ এবং স্বাগত। একই সাথে সময় দিয়েছেন মোস্তফা মামুন, আপনাকে তার জন্য কৃতজ্ঞতা এবং একই সাথে শুভকামনা আগামী সময়ের জন্য। আগামীকাল আগামী সময় সকল মানুষের হাতে পৌঁছে যাবে এবং নিশ্চয়ই তার দিকে নজর সবারই থাকবে। কি ভিন্নতা থাকবে অন্যান্য পত্রিকার থেকে আগামী সময়ের, যেটির কারণে সাধারণ মানুষ আগামী সময়কেই বেছে নেবে শেষ পর্যন্ত? হচ্ছে আর তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, মানে ইনফ্যাক্ট রাত পরে আমরা দেখতে পাবো। তো তারপরে যদি আমাকে বলতে হয় দেখার পর, আসলে আমি যা বলবো সেটা দেখার পরের সঙ্গে মেলাতে গেলে মানে নানান জনের নানান দৃষ্টিভঙ্গি। তো আমরা যেটা করছি, প্রথমত আমরা খবরই করব, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এই খবরের মধ্যে মানুষ, আমাদের দেশের সংবাদ বা সবকিছুর মধ্যে মানুষের একটা অনুপস্থিত থাকে, কেন্দ্রে মানুষ থাকে না। মানুষের এখনই মানুষের দুঃখ শোক হয়তো কোথাও কোথাও যেন সেটা মিসিং। আমরা রাজনীতি নিয়ে, আমরা অর্থনীতি, আমরা সংবিধান, ইতিহাস, সেগুলো যেমন অনেক বেশি কনসার্ন থাকার ফলে মানুষের জীবনটা সামনে থাকে না। সেটা আমাদের একটা পয়েন্ট থাকবে। এর বাইরে যেটা করবো, আমাদের ধরেন যে ছাপা পত্রিকা, ধরেন এখন তো অনলাইন টেলিভিশনের যোগ বলে ছাপা পত্রিকাকে আপনাকে অন্যভাবে উপস্থাপন করতে, সেই উপস্থাপনের জায়গাটা আমরা একটা চেষ্টা করেছি, আমরা একটা অন্যভাবে করার, যাতে এটাকে মানে অন্যান্য মাধ্যমের সঙ্গে, যে আমরা অনলাইন এবং মাল্টিমিডিয়ার সঙ্গে আমাদের যে লড়াই ডিজিটাল মাধ্যমের সঙ্গে, সেইখানে যেন এর উপযোগিতা যেন আমরা প্রমাণ করতে পারি।
এবং এই রকম একটা জায়গা, এর বাইরে আর যা হয় আমাদের দুর্নীতি সমাধিকতা থাকবে, কিন্তু দুর্নীতি আমাদের অসঙ্গতি গুলো থাকবে, কিন্তু সবকিছু কেন্দ্রে আসলে মানুষকে রেখে, মানুষের জীবনকে রেখে এটা করবো। আরেকটা জিনিস পার্থক্য, আমাদের দেশের গত কয়েক বছরের কাগজগুলো অনেক বেশি খবর কেন্দ্রিক হয়ে গেছে। আগে কিন্তু পত্রিকায় ফিচার থাকতো, খেলা, বিনোদন, বিশ্লেষণ, এগুলো অনেক বেশি থাকতো। সো এগুলোকে আমরা এখন আমরা চাচ্ছি যে এটা পূর্ণাঙ্গ একটা অবয়বের একটা কাগজ করতে, সেইটাই আমাদের চেষ্টা। আমি আশা করি, আমরা চেষ্টা করেছি, দেখা মূল যাক। কথা হচ্ছে এটা এই মানুষের পক্ষের কবিতা, এই সংবাদপত্র পত্রিকা হবে। আশা করি মানুষের পক্ষে আমি বলেছি। সেই মানুষের পক্ষে আমরা শুরুই করব একটা সাধারণ মানুষের অসাধারণ কীর্তি দিয়ে, একটা সোশ্যাল হিরো। আমরা আসলে সোশ্যাল হিরো বানাতে চাই। আমরা মনে করি নিশ্চয়ই আমরাও আসলে তার দিকে তাকিয়ে থাকবো। সমাজ অনেক ক্ষয়ে যাচ্ছে, সেটাকে আমরা আনতে চাই। আমাদের দেশের এই প্রবণতা অনেক ক্ষেত্রে একমুখী প্রবণতা থাকে, আমরা অনেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেই, খারিজ করি। সেইটার থেকে আমরা একটা, আসলে এটা ইনক্লুসিভ শব্দটা এখন বললে আসলে শোনাবে কেমন, আমরা আসলে সেটাতে আমরা চাই সবাই। আমাদের এখানে প্রবীণদের জন্য আয়োজন থাকবে, নারীদের জন্য থাকবে, কিশোরদের জন্য থাকবে। তো এরকম ভাবে আমরা জিনিসটা করবো। অনেক অনেক ধন্যবাদ মোস্তফা মামুন, আপনার এবং জন্য একই সাথে শুভকামনা। শুভকামনা থাকলো। আগামীকাল আপনি যা যা বলছেন আমাদেরও নজর থাকবে যে আমার জন্য, ইলিয়াস ভাইয়ের জন্য, হেলেন আপার জন্য আসলে কি থাকছে। আমরা আমাদের পছন্দের পাতাটি খুঁজে নেব। অনেক ধন্যবাদ মোস্তফা মামুন, যুক্ত হয়েছেন। আপনার অনেক জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা থাকলো। নানা রকম খবরের শিরোনাম পড়ছিলাম আমরা, তবে আমরা রাজনীতির আলোচনা আসলে করতেই চাই। হুমায়ুনুরের কাছে আসলে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে আপনাদের দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আমরা গতকাল দেখেছি কুমিল্লার একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে এই সরকারের প্রতি মানুষের যে আস্থা সেটি তলানিতে ঠেকেছে। তার কারণ হচ্ছে যে ধরনের আইন শৃঙ্খলা দেশে অবনতি হচ্ছে, তাতে আপনারা মনে করছেন যে কিছুদিনের মধ্যেই জনগণের এই সরকারের প্রতি আর আস্থা থাকবে না। পরিস্থিতি কি ততটাই খারাপ হয়েছে হুমায়ুনুর? দেখেন, আজকেও বাংলাদেশে 4টি জায়গায়, প্রথম আলোতে রিপোর্টেড 4টি জায়গায় ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে। এইটা একটা নিষিদ্ধ ছাত্র সংগঠন দেশের পরিস্থিতি অস্থির করার জন্য যখন তখন ঝটিকা মিছিল করে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন? উনারা প্রতিদিনই খবরে পাচ্ছি যে আওয়ামী লীগের 100 জন, 500 জন, 300 জন বিভিন্ন এলাকায় বিএনপিতে যোগদান করছে। অথচ উনাদের যদি তত্ত্বাবধানে বা উনাদের আশ্রয় প্রশ্রয় যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের না হয়ে থাকে, তাহলে উনারা তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য কিছুই করছেন না। তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রীর চুরি পরে বসে থাকা উচিত না? দুঃখিত এভাবে বলার জন্য। সারা বাংলাদেশে প্রতিনিয়ত, কিন্তু আপনাদের তো নেতা বলেছেন যে যারা, আমি সেটাই বলছিলাম হ্যাঁ আমার ধারণা যে আপনাদের শুনতে পাইনি। নাহিদ ইসলাম সাহেব তিনি তো বলেছেন যে ছাত্রলীগ করছে, তারা যদি জয়েন করে অসুবিধা নেই। আমি বলছি, ওই উত্তরটা আমি দিচ্ছি। সারা বাংলাদেশে যেভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটছে এবং খুদ বিভিন্ন মাজার, মসজিদ, মন্দিরে হামলা হচ্ছে, এইটা ইন্টারিম গভর্নমেন্ট থাকতে তখন ইন্টারিম গভর্নমেন্টের উপর দোষ চাপান হতো। কিন্তু যেভাবে শুধু এপ্রিল মাসের দিকে যদি তাকাই, 22টা জায়গায় মবের ঘটনায়, মানে বিভিন্ন জায়গায় মবের ঘটনায় 22 জন নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিলেন বলেন? এখন আপনি যে কথাটার প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলেন যে নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগ যারা আগে করতো তারা আইনজীবী জয়েন করতে পারবে। দেখেন, এইটার প্রশ্নের উত্তরটা উনি নিজেই দিয়েছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগের যারা অপরাধের সাথে জড়িত নয়, যারা সুবিধাভোগী না, যারা আওয়ামী লীগের এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না, তারা যদি সেই সমস্ত অন্যায়কে স্বীকার করে নিয়ে, এটা তো একটা রিকনসিলিয়েশন প্রসেসের রাস্তাটা আমরাই বলে দিয়েছি। আমরাই সর্বপ্রথম বলেছি যে দেয়ার হ্যাজ টু বি আ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রসেস। এই প্রসেসের মধ্যে দিয়ে আওয়ামী লীগের কেউ যদি আমরা কি ধরে নিব আপনাদের সঙ্গে যোগ দিলে মানে শুদ্ধ হয়ে এসছে? তাদের মধ্যে, জি, আমরা কি ধরে নিব যদি আপনাদের সঙ্গে যোগ দেয় আপনাদের দলে, তাহলে ধরে নিব শুদ্ধ হয়ে এসছে? আমরা তো দেখেছি আপনাদের একজন নেতা, তিনি একজন বহু বিতর্কিত সাবেক মেয়র চিটাগাংয়ের, তার বাসায় গিয়েও আমি শুনেছি তিনি জয়েন করার কথা ছিল, শেষ পর্যন্ত কেন করছে না? তো এটা একটু কি দ্বিচারিতা হয়ে যায় না? এই ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। কয়েকবারই এই 71-এর জার্নালেই আলাপ হয়েছে। আবারও বলছি, এই যে ভদ্রলোকের বাসায়, মঞ্জু সাহেবের বাসায় গিয়ে হাসনাত আবদুল্লাহর কথা বলার বিষয়ে কথা বলা হচ্ছে, উনাকে তো আসলে পরিশুদ্ধ প্রথমে করেছে বিএনপি।
কারণ উনি আগে বিএনপি ছিলেন, বিএনপি তো মাত্র আপনাদের কিছুদিন মতো আওয়ামী শুদ্ধ লীগ দল ছিল। না, বিএনপি তো জাতীয় নির্বাচনের সময় আমাকে একটু বলতে দিতে হবে ভাই, আমাকে যদি বলতে না দেন প্লিজ তাহলে তো প্লিজ আপনি প্লিজ প্রশ্ন প্লিজ করে প্লিজ গেলে তো আমি উত্তর দিতে প্লিজ পারবো না, প্লিজ তাই না? জাতীয় নির্বাচনের সময় মঞ্জু সাহেবকে তো বিএনপির সাথে দেখা গিয়েছে, উনি বিএনপির প্রচারণা করেছেন। এখন যদি উনি বিএনপির প্রচারণা করেন আর আমার দলের নেতা যদি উনার সাথে কার্টিসি মিটিং করে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, সেটা যদি আপনি যদি সেটাকে পরিশুদ্ধ করার কথা বলে থাকেন, তাহলে পরিশুদ্ধ তো বিএনপির হাত দিয়েই আওয়ামী লীগের হচ্ছে। কারণ সারা বাংলাদেশে এনসিপিতে আওয়ামী লীগের একেবারে চিহ্নিত অপরাধী কেউ জয়েন করেছে এরকম ঘটনা আসলে আমার নজরে নাই। আওয়ামী লীগে সারা বি- বাংলাদেশে আওয়ামী বিএনপি সমর্থক থেকে প্রত্যেকটা এরকম মানুষকে কেউ আমি জয়েন এই করেছে? আপনাদের প্রশ্ন হ্যাঁ। সবাইকে সমর্থন করেছে। বলছিলেন যে সেরকম আওয়ামী লীগের চিহ্নিত অনেকেই বিএনপির সাথে কি তারা যোগ দিচ্ছে? দেখুন, প্রথমত আমি বলবো হুমায়রাকে যেটা না, আমি বলতে চাই, হুমায়ুন, আপনার কাছে কি আচ্ছা। সেরকম কোনো নাম বা কোনো ধরনের তথ্য যদি থাকে তাহলে হয়তো আলোচনাটা আরো সহজ। বলুক, তারপর আমি একেবারে স্পেসিফিক্যালি নাম বলছি। জি, হুমায়রাকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে ওদের স্লোগান কি ছিল? নতুন বন্দোবস্ত। হ্যাঁ, পুরানো রাজনীতি ওরা করবে না, ওরা নতুন বন্দোবস্তের কথা বলেছে। কিন্তু সেই নতুন বন্দোবস্ত এখন পুরানো কি, এখন পুরানোর মধ্যে যেই নেগেটিভ দিকগুলা নিয়ে মানুষ মানে পুরানোকে একটু করতে চায়, আঘাত করতে চায় কিংবা ছোট করতে চায়, সেইগুলাই কিন্তু এখন ওরা নিয়ে নিচ্ছে। আর বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু ডে ওয়ান থেকে যেটা বলেছি, যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, আমার যে এলাকা, আমার মাদারীপুরে, ওটা আপনি বলতে পারেন যে দীর্ঘ বছর যাবত আওয়ামী লীগই ওখানে ইলেকশন হলে তারা পেত। কিন্তু ওখানকার যারা ক্ষমতায় ছিল এই 17 বছর, তাদের মধ্যে ধরেন এমপি মন্ত্রী যারা ছিল তারা খুবই বিতর্কিত হয়ে গেছিল, জায়গা দখল করেছে, বাড়ি দখল করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। কিন্তু ওখানে অসংখ্য সাধারণ আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীও আছে, অসংখ্য, অসম্ভব ভালো মানুষ, মানুষের জন্য উপকার করেই করে। তা আমি আমার এলাকায় যখন আমি গিয়েছি, আমি একদম সেই প্রথম থেকেই কিন্তু আমি বলেছি, আমি ব্যক্তিগতভাবে বলেছি যে ওই সমস্ত লোকরা আমাদের কাছে কখনোই প্রশ্রয় পাবে না যারা দুর্নীতি করেছে, যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যারা মানুষকে খুন করেছে, গুম করেছে, তারা কেউ মাপ পাবে না। কিন্তু যারা ভদ্র, যারা শান্ত, যারা পরোপকারী, যারা মানুষের কোনো ক্ষতি করে নাই, তারা সবাই আমার কাছে আসতে পারবে। দরকার হলে আমি প্রয়োজন বোধে আমার দলের ছায়াতলে নেওয়ার জন্য আমার দলের হাইকমান্ডে আমি রিকোয়েস্ট করব, এরকম কথা কিন্তু বলেছি। তা এখন কিন্তু আমাদের ওরকমই, কারণ ধরেন আওয়ামী লীগের যারা ভালো মানুষ তাদেরকে কি আমরা দেশ থেকে তাড়িয়ে দেব? তাদেরকে কি আমরা জেলে নিয়ে যাব? সেটা কি হতে পারে? সেটা কি কেউ করবে, মানে সমর্থন করবে? সেটা তো অবশ্যই করবে না। সেই জায়গায় আমরা প্রথম থেকেই বলছি। কিন্তু এই যে এনসিপি বলেন, বিশেষ করে এনসিপি, তারা তো আওয়ামী লীগের কথা শুনলে কিংবা এই শুনলে তাদের গা জ্বালা ধরতো। কিন্তু এখন দেখছি এটা আবার ধরেন বিএনপির একজন পুরান ঢাকার আমাদের একজন যুব দলের বহিষ্কৃত নেতাকে তারা করলো, মানে তাদের দলে নিল। তখন তারা কিন্তু যখন আমাদের দলে ছিল তারা তাকে চাঁদাবাজ বলে চিহ্নিত করলো, কারণ ওখানে একটা ঘটনা ঘটেছিল, একটা ছেলেকে ওপেন রাস্তার মধ্যে যে ইট ছুঁড়ে ছুঁড়ে মারছিল। তো তখন কিন্তু ওই নেতাকে ওরা বলছিল যে ও হলো খুনি, ওর নেতৃত্বেই চাঁদাবাজি করতে গিয়ে একে হত্যা করা হয়েছে। এখন দেখেন সেই নেতাকে কিন্তু তারা ফুলের মালা দিয়ে এবং বড় বড় কথা বলে তারা কিন্তু বলছে। তাহলে এই তরুণ প্রজন্মের কাছে কি পাবে? তরুণ প্রজন্মের কাছে তো মানুষের অনেক প্রত্যাশা ছিল। আর যেটা হুমায়রানুর বলছে 3 মাসের একটা সরকার, 3 মাসও হয় নাই, সেই সরকারকে ওরা এমন ভাষায় কথা বলছে যে 5 বছরের একটা অতিবাহিত করা সরকারের কে সামনে রেখে ওরা কথা বলছে। 3 মাসের একটা সরকার। প্রথমত যেটা, এই সরকারটি আসার সাথে সাথেই আপনি যেটা মব কালচার যেটা ছিল একদম যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এটা আমি বলবো না, কিন্তু মব কালচার যেটা ছিল, ধরেন মেয়েরা বাইরে বের হতে ভয় পেত, বিশেষ করে যারা একটু মাথায় কাপড় দিবে না, যারা একটু স্টাইলিশ, তারা প্রত্যেক আতঙ্কিত ছিল, ঘর থেকে বের হতে ভয় পেত, সন্ধ্যার পরে মেয়েরা মানে ঘরের বাইরে থাকতে ভয় পেত। এখন কিন্তু আপনি একটা সর্বমহলে একটা পরিবেশ ফিরে এসছে, সবাই কিন্তু এনজয় করছে। আপনি দেখেছেন বিরোধী দল তো বলছে যে ওরা বললে তো হবে না, এইটাই তো স্বাভাবিক। এখন কিন্তু কারো মধ্যে ওই ধরনের আতঙ্ক বিরাজ করছে না যে
বিশেষ করে মেয়েদের মধ্যে। আরেকটা ব্যাপার হলো যে মব কালচার। আপনি দেখেছেন মাত্র 16 মাসের মধ্যে আমরা দেখেছি প্রায় 200-র মতো মাজার কিন্তু ভাঙা হয়েছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এখনো দুই এক জায়গায় হচ্ছে, যেমন মিরপুরে কিন্তু হচ্ছে। লোকজন একই। হ্যাঁ, ভাঙে তারা একই। এবং মিরপুরে দেখেছেন, সেখানে কিন্তু ভিডিও ফুটেজ দেখে আজকে দেখলাম যে জামাত ইসলামের 3 জনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তা এই যারা ভাঙে তারা কিন্তু ওই দলেরই ওই রকমই। এবং এনসিপির কাছ থেকে মানুষের প্রত্যাশা ছিল, কিন্তু এনসিপির আপনি দেখেন এই যে হাসনাত আব্দুল্লাহ যে বড় কথা বললো, হাসনাত আব্দুল্লাহ সময় টিভিতে গিয়ে কি করেছিল? হাসনাত আব্দুল্লাহ হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কি করেছিল? তার নেতৃত্বে প্রচুর মব সৃষ্টি হয়েছে তো বিভিন্ন জায়গায়। তো এখন হাসনাত আব্দুল্লাহ কাছ থেকে তো বড় বড় কথা এই জাতি শুনবে না। সেই জায়গায় আমি বলবো যে নতুন বন্দোবস্ত কথা বলে আপনারা পুরানো নিচ্ছেন, তার চেয়ে তো ভয়ঙ্কর বিষয় নিচ্ছেন। নতুন প্রজন্মের কাছ থেকে মানুষ কিন্তু মব কালচার থেকে অনেক দূরে, কিন্তু তারা আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। গাজীপুরে কি হয়েছিল? গাজীপুরে এক নেতার, আওয়ামী লীগের নেতার বাসায় গিয়ে করতে গিয়ে পরে তো দেখা গিয়েছে যে এনসিপির নেতারাই মানে আটকা পড়ে গিয়েছিল। তো এরকম কিন্তু বিভিন্ন জায়গায়, সমাজে প্রত্যেকটা জায়গায়, ঢাকা ইউনিভার্সিটির ওখানে এক মেয়ের অন্যান্য বিভিন্ন জায়গায় তাহলে কি এনসিপি নেতাকর্মীরা মব তৈরি করছে বলে মনে করছেন? প্রচুর মব তৈরি না, এখন তো অনেকটা, যেটা ওদেরই একজন নেতা বলছিল, সাজ্জিদ বলছিল যে ইউনূস সরকার চলে গেছে, এখন তো বুঝতে পারবা কি যে চলে গিয়েছে। যখন তখন আমরা সচিবালয় যে ঢুকে পড়তাম, যখন তখন মন্ত্রীদের যা ইচ্ছা তাই বললে বাধ্য করতাম। এখন তো এখন তো ওরা সেটা করতে পারবে না। একটা গণতান্ত্রিক সরকার আসলে, এবং যেই সরকারের জনসমর্থন আছে, যেই সরকারের একটা বিরাট রাজনৈতিক ফোর্স আছে, এখন চাইলেই তো ওরা যা খুশি তাই করতে পারে না। আর ওরাও তো অনেক ছোট হয়ে আসছে, ওদের পৃথিবী কিন্তু অনেক ছোট হয়ে আসছে। কারণ ওদের পৃথিবী যদি ছোট হয়ে না আসতো, নেপালে আমরা দেখি যে এই তরুণরাই কিন্তু সরকার গঠন করেছে, আর ওদের মাত্র 6টা সিট নিতে হলো, সেটাও কিন্তু জামাত ইসলামের কাঁধে ভর করে। তো ওদের পৃথিবী অনেক ছোট হয়ে আসছে। জি, হুমায়রা নূর। আচ্ছা, আপা দেখলাম এক একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা এমন ভাবে মিলাচ্ছে, মনে হয় আম গাছের সাথে কাঁঠাল গাছের কলপ দিলাম। তো যাই হোক, উনি যেই ঘটনাটা সার্জিসের যে কথাটা বললেন যে ইন্টারিমের সময় আমরা যত আরামে ছিলাম, যখন যে যা খুশি দাবি নিয়ে রাস্তায় নেমে পড়তাম, এখন আর সেই সুযোগ হবে না, কথাটা সে যথার্থ বলেছে। দ্যাট ওয়াজ আ সার্কাজম। এখন আপারা এত বিজ্ঞ রাজনীতিবিদ, এত আগে এটাই উনি বলেছেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে অন্তত আগের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো অস্থির পরিস্থিতি থাকবে না। এই স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি শক্ত হাতে দমন করবে, সেই প্রত্যাশা থেকে সার্জিস আলম এই কথাটা বলেছেন। যদিও আমরা তার কোন প্রমাণ দেখতে না। আপা ঢালাও ভাবে বলে গেলেন যে কোনো জায়গায় প্রমাণিত হয়েছে যে এনসিপির কেউ আছে। কিন্তু ওই যে আমরা যখন মিরপুরে শাহ আলীর মাজারে গেলাম গতকাল, তখনও দেখলাম যে শাহ আলী মাজারে যারা আছে তাদেরকেও বোঝানো হয়েছে যে মব করেছে এনসিপি, অথচ আমরা কিন্তু বরং তাদের ত্রাণকর্তা হিসেবে সেখানে হাজির হলাম। এবং আমরা যখন থানায় গিয়ে প্রশ্ন করলাম যে আজকে 3 দিন হয়ে গিয়েছে বৃহস্পতিবার, মানুষ ট্রোল করেছে যে এরা মবের বিরুদ্ধে বলে, দিতে হবে দয়া করে, আমাকে শেষ করতে দিতে হবে দয়া করে। তারপরে আমরা যখন প্রশ্ন করলাম যে 3 দিন হয়ে যাওয়ার পরেও আজ পর্যন্ত কেন মামলা দায়ের হইল না, তখন তড়িঘড়ি করে সেই দিন রাতেই, প্রথম আলোর রিপোর্টে আছে, আপনি দেখতে পারেন দয়া করে, যে সেই দিন রাতেই মামলা দায়ের করে 3 জনকে গ্রেফতার করা হলো। এখন আমি তো বলছি না যে অপরাধী যদি আমার ভাইও হয় তাকে আপনি ছেড়ে দেন। এনসিপির কাউকে কি এখানে পাওয়া গিয়েছে? বরং কুষ্টিয়ায় যে মাজারে হামলা করা হয়েছে সেখানে যে ভিডিও ফুটেজ এবং ছবি পাওয়া গেছে, প্রত্যেকটা জায়গায় ছাত্র দলের ছেলেদেরকে এবং বিএনপির সংশ্লিষ্ট লোকজনকে পাওয়া গিয়েছে। শুনেন, ঢালাও ভাবে এইভাবে দোষারোপের রাজনীতি না করে, আর শুধু আপনারা করলে হেলেন আপা ঠিক যেই কথাটা বললেন, সেই কথাটা আপা বলার ঠিক আগে তো আমি এই কথা বললাম যে সাধারণ নাগরিক যারা কখনো না কখনো আওয়ামী লীগকে সমর্থন করেছে, তারা যদি কোনো অপরাধ না করে থাকে, তারা যদি আওয়ামী লীগের সুবিধা না নিয়ে থাকে, তাদেরকে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার, রাজনীতি করার অধিকার কেন বঞ্চিত করবেন? আচ্ছা, আমি একটা জায়গায় একটু কথা বলবো, কিন্তু আপা আমি একটু শেষ করি। আপনি অনেকক্ষণ বলেছেন, আমাকে একটু শেষ করতে দেন। মাঝখানে বললে আপনারা আমার কথা মানুষ বুঝবে না। দেখেন, আপনারা করলে দোষ নাই, কিন্তু সেই জিনিসটা আমরা যদি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে সাধারণ নাগরিকের নাগরিক অধিকার ফিরে দেওয়ার চেষ্টা করি, তখন আপনারা আমাদেরকে নতুন বন্দোবস্তের গল্প শোনান। অথচ বন্দোবস্ত শুধু আমাদের জন্য প্রযোজ্য, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা, আলোর দিশারি আপনারা আমাদের জন্য হবেন না। এই দেখেন, এখানে
এই যে বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে এসেছে জাস্ট 1.5 মাসে 3000 আওয়ামী লীগ কর্মী আপনাদের দলে যোগ দিয়েছে। কোন শর্তে, কোন শপথ নিয়ে তারা সরাসরি আওয়ামী লীগ থেকে বিএনপিতে জয়েন করলো? তাদের মধ্যে কেউ কি একটা বারের জন্য, একটা সিঙ্গেল বারের জন্য বলেছে যে আওয়ামী লীগ অন্যায় করেছে, এই অন্যায়ের সাপোর্টার আমরা ছিলাম না? এবং এটা কোনো মিডিয়া এই পর্যন্ত রিপোর্টের হয় না। প্রত্যেকটা মিডিয়া রিপোর্ট করেছে যে অমুক জায়গায় 100 জন, অমুক জায়গায় 500 জন, অমুক জায়গায় 3000 জন বিএনপিতে জয়েন করলো। আমি তো একটা বার কোন আওয়ামী লীগের পদধারী কোন নেতা যারা বিএনপিতে জয়েন করেছে তাদের কাউকে বলতে শুনলাম না যে আওয়ামী লীগ অন্যায় করেছে। আমি আপা আমার কাছে নাম জানতে চেয়েছিলেন একটু আগে, এই যে দেখেন এই ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল হক মিরু মুন্সি বিএনপিতে জয়েন করেছেন। ফরিদপুরের ভাঙ্গার আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আকরামুজ্জামান মিঠু। তারপরে হচ্ছে শরীয়তপুরের ডামুঙ্গা উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম খোকন মাতবর। তারপর হচ্ছে ফরিদপুরের সালতা উপজেলার আফসার উদ্দিন মাতব্বর, উনি আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি, ইউপি চেয়ারম্যান ছিলেন। তারপর চাঁদপুরের রাজেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ব্যাপারী। আমি এরকম 100টা নাম বলতে পারবো। আমাকে আপনি ওই যে 2 মিনিট শুধু সময় নিয়েছে আপা কথা বলার মাঝখানে, গুগল করলেই পাওয়া যায়। দেখেন এই সমাজে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগের পুনর্বাসন করে, আওয়ামী লীগকে দিয়ে আমাদের উপরে অত্যাচার জুলুম করে আপনারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখবেন, আপনারা আমাদেরকে দমন করতে গিয়ে খাল কেটে কুমির আনছেন। এই কথাটা শুধু মনে রাখেন। আমরা যারা আওয়ামী লীগের অপরাধী না, তাদের সাথে অন্যায় অবিচার হওয়ার বিপক্ষে। যারা অপরাধ করেছে তারা অবশ্যই বিচারের আওতায় এসে তাদেরকে বিচারের সম্মুখীন হয়ে তারপর তাদেরকে সমাজে পুনর্বাসন করতে হবে। তার আগে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নাই। আপনারা যেভাবে ঢালাওভাবে আওয়ামী লীগকে দলে নিচ্ছেন, তার আগে আমি যেমন আমার দলে, এই যে একটু আগে আপা বললেন আমরা নাকি এখন মাইনাসের দিকে আছি, বিশ্বাস করেন আপা, সারা বাংলাদেশে মানুষ যে ভালোবেসে এবং নিজ আগ্রহে আমাদের দলে যোগ দেওয়ার চেষ্টা করছে এবং যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছে, এটা আপনি একটু জাস্ট আপনারা হয়তো মনকে বোঝানোর জন্য বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু শুধুমাত্র সংস্কারের এজেন্ডায় এবং বিএনপি সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এই মানুষ যারা বিএনপি করেছে এক সময়, তারাই এখন বিএনপিকে আর সমর্থন করতে পারছে না। কারণ বিএনপি নিজস্ব কর্মীকে বিএনপি মূল্যায়ন না করে আওয়ামী লীগের কর্মীদেরকে তারা পুনর্বাসন করছে। ওই যে ভিডিওতে দেখা যায় যে আমি যে এত বছর জেল খাটলাম, থানায় থানায় মামলায় হাজিরা দিলাম, আমার মামলার পয়সাটা অন্তত দিয়ে দাও এই আওয়ামী লীগের লোকগুলোকে পুনর্বাসন করার আগে। দেখবেন আপা আপনাদের কর্মীদেরই কষ্টের কথা আমরা অনলাইনে দেখি, আমাদের কাছে তারা আসেন। কষ্টের কথাটা হচ্ছে এই যে যারা অপরাধ করেছে তারা বলুক, আমার দলে যারা জয়েন করতে আসছে সে বিএনপির হোক, জামাতের হোক, অন্যান্য সাধারণ মানুষ হোক, সবার আগে আমি তাদেরকে আমার দলের আদর্শ কি, নীতি কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি সেটা জানাচ্ছি এবং একই সাথে শপথ গ্রহণ করতে বাধ্য করছি যে আপনারা এনসিপির যে আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সামনে রেখে কাজ করবেন কিনা। যদি কাজ করতে সে শপথবদ্ধ না হতে পারে তাহলে সে এনসিপি করবে না। আমি ছোট থেকে আমার অসুবিধা নাই, কিন্তু আমার এজেন্ডা এবং আমার রাজনীতি তাকে বুঝে আদর্শটা মেনে নিয়ে রাজনীতি করতে হবে। বিএনপি যদি 100 জনের 90 জন যদি আপনি বলেন যে বিএনপি করে, আপা 9 জনও বলতে পারবে না যে বিএনপির আদর্শ কি। তো এর চেয়ে বেশি আসলে আর দোষারোপের রাজনীতি করতে চাই না। এই মুহূর্তে হুমায়রার উপরে ঠিক আওয়ামী লীগ ভর করেছে। আওয়ামী লীগ সেম এই কথাগুলাই শুধু বিএনপিরে বলতো, আরে ভাই তোমার রাজনীতি তুমি করো, তোমার বিএনপি নিয়ে চিন্তা করার দরকার নাই। হুমায়রা নূর, তোমরা খুব ছোট একটা দল, তোমরা ঢাকার বাইরে যাও না, তোমাদের এই যে তোমরা কথা বলো সব ঢাকায় বসে বসে কথা বলো, কিন্তু বিভিন্ন এলাকায় কি হচ্ছে সেই খবর তোমাদের নাই, তোমরা যাও না। তোমরা কোথায় একটা মেয়ে নির্যাতিত হলে তোমরা যাও না, কিন্তু আমরা গিয়েছি, আমরা গুম হয়েছি, খুন হয়েছি, কিন্তু তারপর আমরা ছুটে গিয়েছি। তোমরা যাও না, তোমরা এই ঢাকা শহরে আর এই টক শোতে বসে বসে কথা বলো, তোমাদের সাথে মানুষের কোনো কানেকশন নাই। তোমাদের কোনো কানেকশন থাকলে তোমরা এই কথাগুলো বলতা না, কারণ তোমরা এই জ্ঞান আমাদেরকে দিবা কেন? তোমরা এই নিজের সরকার নিজে তেল দাও। তোমরা এনসিপি কিভাবে ভালো হবে, এনসিপি বিএনপির ওই কে চাঁদাবাজ তোমরা বলছো তাকে আবার নিবা, আবার এনসিপির তোমাদের প্রধান বলবে আওয়ামী লীগ যুবলীগের লোকজন আসলে আমাদের সমস্যা নাই, আমরা নিয়ে নিব, সেইটা তোমরা বলতে পারবা, আর বিএনপি নিলে সমস্যা। এইভাবে রাজনীতি হয় না
বোন, আর তোমরা সারা জীবন তোমরা মধ্যপন্থার একটা দল চলে গেলে ডানপন্থায়, যারা নারী রাজনীতিতে বিশ্বাস করে না। আর তোমরা এত ছোট দল, তোমাদের দলের সেই নারী নেত্রী সবচেয়ে গ্রহণযোগ্য যে 2-3 জন আছো, তুমিও আমি মনে করি গ্রহণযোগ্য একজন, তোমার ব্যাপারেও আমি প্রশংসাই করি ভালো। কিন্তু সেটা তাসমিন যারা কেন চলে গেল, এই যে তাবাসসুম কেন চলে, তাসনুমা জেমিন কেন চলে গেল, এত এত তারপরে সেই এনসিপি যাদের নেতৃত্বে, যে সমস্ত নারী নেতৃত্বের নেতৃত্বে এনসিপি ফ্রন্ট লাইনে আসলো, লাইমলাইটে আসলো, সেই সমস্ত নারী নেতৃত্ব কোথায়? তোমার হুমায়রার ভূমিকাই কি? তোমাকে কেন এখনো এরকম অবস্থা আমাদের দেখতে হচ্ছে? তো এইগুলা তো আগে 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 আমি বলবো, আমি তো প্রত্যাশা করেছিলাম যে হুমায়রা এত সুন্দর ইসে সবসময় টক শোতে গিয়ে এনসিপি কে যেভাবে তুলে ধরে, যেভাবে বলে পার্লামেন্টে, আমি হুমায়রাকে আমার সাথী, আমি সাথী সেই হিসাবে দেখতে চেয়েছিলাম, কিন্তু হুমায়রাকে বঞ্চিত করলে। এত ছোট একটা দল, সেখানেও এইভাবে ইনজাস্টিস করা হয়। ভাই কি পাবো আমরা এই দল থেকে? এটা কিন্তু প্রত্যাশা করি নাই। কাজেই ওই ওই ফ্যাসিস্টদের ভাষায় কিংবা আওয়ামী লীগের ভাষায় তোমরা কথা বলো না, বিএনপিকে জ্ঞান না দিয়ে, বরং ভাই তোমরা তোমাদের এনসিপি যে যে জায়গায় অসঙ্গতি আছে, সমস্যা আছে, এনসিপি একটা জনগণের দল হোক, তোমরা ছুটে যাও গ্রাম থেকে গ্রামে। আমরা কিন্তু প্রত্যেকটা ওইরকম করুণ অবস্থার মধ্যেও আমরা প্রত্যেকটা উপজেলায় গিয়েছি, থানায় গিয়েছি, যেখানে একটা মেয়ে নির্যাতিত হয়েছে আমরা কিন্তু জাতীয়তাবাদী মহিলা দল ছুটে গিয়েছি, ওই মেয়েকে সাহায্য করেছি। ওখানে পুলিশ মানে চারিদিক থেকে ঘিরে ফেলছে, র্যাব ঘিরে ফেলছি, তার মধ্যে দিয়ে সাহস দেখি আমরা কিন্তু ওখানে গিয়েছি। দেখা গিয়েছে ছাত্রলীগ যুবলীগ আমাদের উপরে হামলা করবে, তারপরেও কিন্তু আমরা সেটা তোয়াক্কা করিনি, আমরা কিন্তু ছুটে গিয়েছি। সেই কাজগুলো কিন্তু তোমাদের দেখি না ভাই। তোমরা এটা করো, তোমরা সরকারি দলকে চাপে রাখো, যৌক্তিক চাপে রাখো, এটাই তো আমরা চাই। কারণ কি আরেকটা বিষয় বল, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ধরো এই যে মিরপুরে তোমরা প্রেশার করছো, তারপরে আমরা তো সেই পূর্বের আওয়ামী লীগ যে কাজগুলো করছে আমরা তো না, কোনো ঘটনা ঘটলেই আমরা বলে দেবো এনসিপি করেছে, কোনো ঘটনা ঘটলেই আমরা বলবো জামাত ইসলাম করছে। এটা তো করবো না। আমরা কোনো কথাই বলবো না যতক্ষণ পর্যন্ত একদম সত্য তথ্য আমাদের হাতে না আসবে। কারণ আমরা এই দোষারোপের রাজনীতি তো আমরা করছি না বোন, তোমরা রাজনীতি ওই দোষারোপের রাজনীতিটা করছো। আমরা তো দোষারোপের রাজনীতি কেন করব? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি সবার প্রধানমন্ত্রী, যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয় নাই, যারা ঘরে বসে থেকেছে, তাদেরও আমি প্রধানমন্ত্রী। তো এখন ধরেন আওয়ামী লীগের ভালো লোকজন, এটা তো আমি ব্যক্তিগতভাবে বললাম, ভালো লোকজন আমার সাথে আসুক, জয়েন করতে আমি নিয়ে নিব। কারণ তাদেরকে আমরা কোথায় ফেলবো? তাদেরকে তো আমাদের নিয়ে আসতে হবে। অবশ্যই যারা অত্যাচারী নির্যাতনকারী, আমি পূর্বে বলেছি, তারা কোনো রকমের কোনো পাবে না, আমাদের কাছ থেকে কোনো রকমের কোনো সুযোগ পাবে না, তাদের আইনের আয়তায় আনাই হবে, তবে স্বচ্ছ প্রক্রিয়ায়। এখানে কোনো রকমের সে আওয়ামী লীগ করছে দেখে আইন তার নিজস্ব গতিতে না চলে আমার মতো করে চলবে, সেটা হতে পারে না। এবং আইন যখন তার নিজস্ব গতিতে চলবে তখন কিন্তু এটা একটু স্লো হবে। এটা কিন্তু রাতারাতি ওই সেই ফ্যাসিস্টদের মতো হবে না, এই মুহূর্তে ঘটনা ঘটলো একজনের ব্লেম দিয়ে সেটা করলো। কারণ ইনভেস্টিগেশন করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। সেই কাজটি বিএনপি করছে, যেটা আমরা দেখি উন্নত দেশগুলা, যে দেশগুলা সত্যিকার অর্থেই আইনের শাসন আছে, সেই দেশগুলোতে আপনি দেখেন আমেরিকাতে যে কোনো ঘটনা ঘটলে এমন আছে 2 মাস 3 মাস 5 বছর 6 বছর পর্যন্ত সময় নেয়, কিন্তু তারা একদম সত্যিকারের যে অপরাধী তাকে কিন্তু মানে পিক করে, তাকে কিন্তু শাস্তির আয়তায় আনে। কোনো নিরপরাধী অন্য দলের কারণে সে শাস্তি ভোগ করবে, এই কাজটা আর বাংলাদেশে কোনোদিন হতে দেওয়া হবে না। আমরা আসলে এই পরিবর্তনটি দেখতে চাই, আমরা আলোচনা করব। আমরা বিরতির পর হুমায়রা নূর আপনার কাছে প্রথমে আলোচনা সরাসরি চলে যাই। অ্যাডভোকেট হুমায়রা নূর বোধহয় তার কোনো বিষয়ে বক্তব্য দিতে চাচ্ছিলেন, বিরতির কারণে আমাদের আসলে শোনা হলো না। আচ্ছা, যেটা বলছিলাম যে দেখেন, এতক্ষণ আপা যে কথাগুলো বললেন, তার আগে আমি যে কথাগুলো বললাম, মোদ্দা কথায় কিন্তু আমাদের দুজনের কথার সামারি কিন্তু একটাই। এনসিপির ইশতেহার এবং বিএনপির ইশতেহারে কিন্তু একই কথাই বলা আছে, যে আমরা বলেছি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, উনারা বলেছেন ট্রুথ অ্যান্ড হিলিং প্রসেস। আওয়ামী লীগের যারা নিরপরাধী তাদেরকে সমাজে যাতে তারা নাগরিক অধিকার নিয়ে বাঁচতে পারে সেইটার ব্যবস্থা করা। কিন্তু আমি যেটা আপাকে বলেছি, বা আপারা যেভাবে আমাদেরকে ঢালাও ভাবে নানান ভাবে ফ্রেমিং করতে চান, কখনো ভালো বলে বা খারাপ বলে, বা আমরা যখন ওনাদেরকে কোনো কথা বলি সেটাকে ওনারা মনে করেন ধমক,
বা সেটাকে ওনারা মনে করেন সমালোচনা, এটার কোনো কিছুই কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকলে মিলে এই সরকারের 300টা আসনে যতজন মানুষ ভোট দিয়ে যতজনকে নির্বাচিত করেছে সবাই মিলে বাংলাদেশের মানুষকে সার্ভ করি, এবং যে পতিত শক্তি বাংলাদেশকে এই অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে এসেছে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নাই। আপারা একটা জায়গায় সমালোচনা কেন, আমাকে যখন সমালোচনা করেন আমি তো সেই সমালোচনাটা যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে সেটাকে নেওয়ার চেষ্টা করি। আমার যে জায়গায় উন্নয়ন করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে সেটা আমাকে নিতেই হবে এবং আমি সেটা নিয়েই আগাবো। কিন্তু যদি আমাকে ভুল বুঝে বারবার শুধুমাত্র প্রতিহত করার চেষ্টা করে আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়, তাহলে আমি মনে করি সাধারণ মানুষ বরং আমাদের প্রতি আরো বেশি আগ্রহী হবে, এবং তাই হচ্ছে। আপনাদের কাছে, বিএনপির কাছে একটাই অনুরোধ, এই যে বাংলাদেশে এই পরিস্থিতিতে পতিত শক্তি যারা আবার মাথা চাড়া দিয়ে উঠছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আমি আহ্বান করে গেলাম। কিন্তু এবং একই সেখানে সাথে বারবারই কিন্তু আমরা দেখতে পাই যে আস্থাহীনতার একটা, বিশ্বাসের একটা অভাব। ইলিয়াস খান, আপনার কাছে যদি এবং এটা আসতে চাই, বিভক্তির সৃষ্টি হয়েছে। আপনি হ্যাঁ, দেখুন, এটি কেন? কারণ সরকার তো মাত্র 3 মাস সময় পার করেছে। সরকার হুমায়ুন চমৎকার করে বলেছেন, বাট আমার কষ্ট লাগে কি, পার্লামেন্ট এবার কিন্তু খুব ভাইব্রেন্ট, সরকারি দল বিরোধী দল সবাই কিন্তু কথা বলতে পারছে। না, আমরা দেখলাম 1 মাস না হওয়ার মধ্যে আমি একটা কাল্পনিক অভিযোগ দিয়ে যে এই সরকার সংস্কার চায় না, আমি পার্লামেন্ট থেকে রাস্তায় চলে গেলাম বাইতুল মুকাররমের উত্তর গেটে। এটা তো আমরা প্রত্যাশা করি না। আমরা বিরোধী দলের কাছে দায়িত্বশীল ভূমিকা, আমি শেষ করি হুমায়রা, দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। আপনি তো আপনার অনেক গণতান্ত্রিক দেশে আমরা জানি যে পার্লামেন্টে মারামারি পর্যন্ত হয়, এমপি সাহেবরা করেন। আপনার পার্লামেন্টে যা করার করেন, আপনার রাস্তা এর মধ্যে আপনি 1 মাস হয় নাই রাস্তাঘাটে চলে গেলেন, আপনি ভিতরে আন্দোলন করবেন, বাইরে আন্দোলন করবেন। আবার কালকে ওনাদের এক নেতা বলেছেন যে সরকারের কি জনপ্রিয়তা জিরোতে গেছে, ওনাদের জনপ্রিয়তা এগুলো করে খুব বাড়ছে। সুতরাং হুমায়ুনের সাথে আমিও একমত। শেখ হাসিনার পিয়ন 15.5 বছর 400 কোটি টাকা কামাই করেছিল বলে শেখ হাসিনা নিজে বলেছেন। আর হুমায়ুনের একজন নেতার এপিএস ছিলেন যিনি একসময় উপদেষ্টা ছিলেন, তার বিরুদ্ধেও 3 মাস বা 3.5 মাসে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠছে। আমরা এগুলো শুনতে চাই না, আসলে আমরা নতুন বাংলাদেশ চাই। ওনারা নতুন বন্দোবস্ত বলেছে, যদি নতুন বন্দোবস্তগুলো এখন কি বলে এটি একটি নেগেটিভ শব্দে পরিণত হয়েছে, সেই প্রসঙ্গে আমি যেতে চাই না। আমরা সবসময় হতাশ হয়েছি। যেমন 71 মহান মুক্তিযুদ্ধের পর আমাদের অনেক প্রত্যাশা ছিল, গণতন্ত্র, গণমাধ্যমের অধিকার, গণতন্ত্র হত্যা করে বাকশাল করা হলো, গণমাধ্যম সব বন্ধ করে দেয়া হলো। তারপর ধরুন 90-এর গণ আন্দোলনের পরে আপাও ছিলেন, আন্দোলন করেছে, আমরাও ছিলাম। আমাদের অনেক প্রত্যাশা ছিল, আমাদের সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি। এবারে আমাদের একটু ভালো প্রত্যাশা, যদিও এবারে অনেকে বলেন সবসময় আন্দোলন করে ছাত্ররা টেবিলে ফিরে গেছে, কিন্তু এবারে ওনারা কিন্তু সচিবালয়মুখী হয়েছেন, টেবিলে কিন্তু ফিরে যাননি। পড়াশোনাটার যেমন একটা আন্দোলন হয়েছিল, নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, যে পরীক্ষা ছাড়াই পাশ করতে চায়। যাই হোক, আন্দোলনের পরে অনেক কিছু হয়, তো সেটাই তো আমরা প্রত্যাশা করি হুমায়ুনারা পজিটিভ পলিটিক্স করবে। এত দ্রুত রাস্তাঘাট অচল করে দেওয়ার দরকার নেই, আরেকটু ওয়েট করতে হবে মনে হয়। তখন 1 মাস হয়নি কিন্তু। হ্যাঁ, সুতরাং আমরা চাই একটা নতুন বাংলাদেশ, যাতে আমরা তো বলি খুব দায় এড়ানোর জন্য যে শিশু গণতন্ত্র, 54 বছর কিন্তু শিশুরা, বহুদিন হচ্ছে ভাই, বহুদিন আমরা লড়াই করেছি, মারামারি করেছি, কাটাকাটি করেছি, দেশ কিন্তু আর পিছিয়েছে। এই যে ভিয়েতনাম আমাদের পরে স্বাধীন হয়েছে 19 বছর যুদ্ধ করে, ভিয়েতনাম আজকে পৃথিবীর দৃষ্টান্ত হিসেবে আবির্ভূত হয়েছে। আর আমাদের দৃষ্টান্ত কি, চোর আছে, এই টাকা পাচারকারী আছে, ঋণ খেলাপি আছে, কত কিছু আছে। ভালো কোনো দৃষ্টান্ত কিন্তু আপনি খুঁজে খুব বেশি পাবেন না। সুতরাং আমরা চাই দেশের একটি পরিবর্তন, এবং আমরা এবারে হতাশ হতে চাই না। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ এবং গণতন্ত্র। হুমায়ুন নিশ্চয়ই কিছু বলতে চেয়েছিলেন, আশা করি। আমি আসলে ইলিয়াস ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি তো নিজেই গণমাধ্যমের সাথে আছেন, জি, এই যে বারবার আপনি আপনার দায়িত্বশীল জায়গা থেকে যে প্রশ্নগুলো করেন, সেইটা আমি বিশ্বাস করি যে আপনি মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য, মানুষকে সচেতন করার জন্য এনসিপির ভালো চেয়ে আপনি এই কথাগুলো বলেন, বা বিরোধী দলের ভালো চেয়েই বলেন। কিন্তু আমার কাছে আবার অবাক লাগে, ধরেন
এই যে আপনি যে এপিএস এর 400 কোটি টাকার অভিযোগের কথা বলছেন, যেহেতু আপনি গণমাধ্যমের সাথে আছেন, এই জন্য আমি প্রশ্নটা রাখতে চাই যে দুদক যখন এই নতুন সরকারের আমলে এই 400 কোটি টাকার অভিযুক্ত ব্যক্তিকে একেবারে নিষ্পত্তি দিয়ে দেয়, সেই খবরটা কি আপনার কানে পৌঁছায় না? তাহলে আপনি ভিত্তিহীন ভাবে একটা অভিযোগ কানে শুনলেন, সেটা নিয়ে আপনি নিষ্পত্তি পাওয়ার পরও না এই অভিযোগ করে না, আপনাদের দাড়িওয়ালা, আপনাদের এক বিরাট পীর সাহেব সারা রাত সচিবালয় ঘুরতে, সেটাও কিন্তু আমরা জানি। আমাদের এই গুলশানে চাঁদা নিয়েছে, আবার নেয়ার জন্য এসছে, একজন আওয়ামী লীগ নেতার বাসায়, তখন পুলিশ অ্যারেস্ট করছে, এগুলো কিন্তু আমরা জানি। আপু আপনি তো স্টুডিওতে আছেন, আপনি তো দায়িত্বশীল জায়গায় আছেন, যেখানে দুদক, আপনি যাদের কথা বলছেন, দুদক তাদের নিষ্পত্তি দিয়েছে। কাদের নিষ্পত্তি দিয়েছে? কে বলেছে? দেশ থেকে বাধা দিয়েছে, অবশ্যই দেশ থেকে বাধা দিয়েছে তাদের। এবং মুয়াজ্জেম, এপিএস মুয়াজ্জেম দুইজনই দুদকের থেকে মুয়াজ্জেমের দুর্নীতি সারা বাংলাদেশের মানুষ জানে। কি বলেন আপনি? আচ্ছা, আপনি তাহলে এবং কে কত, এগুলো আস্তে আস্তে বের হবে, আপনি তো এটা কি বলবেন? এক আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে চাঁদা এনে আবার বাকি অর্ধেক আনার জন্য আবার গিয়েছে, কি এগুলো কি? তারপরে একজন পীর সাহেবের মতো লোক সারা রাত সচিবালয়ে ঘুরে, কেন ঘুরে? এগুলো গণমাধ্যম কর্মীরা সবাই জানে, এগুলো আস্তে আস্তে বের হবে, বের হবে ভাই। আপনারা প্রমাণটা কেন হাজির করেন? কে কি করেছে সব, গণমাধ্যমের সাথে আছেন, উপদেষ্টা অনুপদেষ্টা থেকে কে কোথায় কি করেছে, এগুলো সব আছে, এগুলো বের হবে। কিন্তু আপনি একটু কথা বলতে দিবেন আমাকে আমার টার্নে? না, আমি তো বলছিলাম, আমাদের দুইজনের সমান কথা বলেন। আপনারা যখন কথা বলেন আমি কিন্তু ইন্টারাপ্ট করি না, কিন্তু আমি কথা বলা শুরু করলে আপনারা ইন্টারাপ্ট করেন, তাহলে আমাকে ডাকার দরকার নাই তো। সমস্যাটা হচ্ছে গণমাধ্যম কর্মীরা সবকিছু জানেন, উনি বলছেন, তাহলে ওনারা প্রমাণ হাজির করেন না কেন? এখন তো ইন্টারিম গভর্নমেন্ট নাই, যাকে ওনারা দাবি করেন যে ইন্টারিম গভর্নমেন্ট নাকি এনসিপি সরকার ছিল, তাহলে এখন বিএনপি সরকারের আমলে কেন ওনারা প্রমাণ হাজির করছেন না? কে ওনাদের এখনো সময় চলে যায়নি আপু, ভাই আপনি আবারও কিন্তু আমার কথা বলার সময় অনেক কিছু প্রমাণিত হবে, এটুকুই শুধু বললাম। একটু সুযোগ দিলে আমি কথা বলবো, বলুন প্লিজ। আচ্ছা, তো দুঃখের জায়গাটা হচ্ছে আপনারা যেভাবে আক্রমণাত্মক ভাবে আমাদেরকে ডিল করেন এবং যেইভাবে আমাদের কোনো কথাই সহ্য করতে পারেন না, আমাদেরকে কোনো কথা বলার স্পেস দেন না, এইটাতে আপনাদের আমাদের প্রতি যে বিরূপ এবং আগ্রাসী মনোভাব বা কোনো কারণে আমাদের প্রতি প্রচন্ড ক্ষোভ রাগ, সেটা প্রকাশ পায়। আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদের সন্তুষ্ট করাও না, আপনাদের অসন্তুষ্টি অর্জন করাও না। আমাদের উদ্দেশ্য মানুষের জন্য সংস্কারের রাজনীতি করা। আপনি যে মানুষের পক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে যেই 1 মাসের রাস্তায় কেন নেমে আসলাম যে প্রশ্নটা করেছেন, সেটার উত্তর আমি দিব, দয়া করে যদি ইন্টারাপ্ট না করেন। উত্তরটা হচ্ছে যখন 1 মাসেরও আগে, 1 মাস না, 1 মাসেরও আগে বলছি, সেটা বলতে দেন। আপনি যদি বলতে থাকেন আমি তার বলতে পারবো না। তো আমরা যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়, তখন জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেটা কিন্তু ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়ে ফাইনাল হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওই যে আপা একটু আগে বলেছে আমার প্রধানমন্ত্রী আপার না, প্রধানমন্ত্রী আমারও, স্বরাষ্ট্রমন্ত্রী আমারও, বাংলাদেশটা আমাদের প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী এই কথা বলেছেন যে উনি সবার প্রধানমন্ত্রী। সেই জায়গাতে অধিকারের জায়গা থেকে বলছি, জি আপা, সেই জায়গা থেকে অধিকারের জায়গা থেকে বলছি যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি পূর্বে ঐক্যমত্য কমিশনে বলেছে যে গণভোটে রায়টাই হচ্ছে চূড়ান্ত, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনাদের দায়িত্বশীল ব্যক্তি, উনি বলেছেন যে এই আদেশের ভিত্তিতে এই সংস্কার পরিষদ করার কথা 30 দিনের মধ্যে, মানে সংসদ অধিবেশন শুরু হওয়ার 30 দিনের একটা সময়সীমা আছে। এই সময়সীমার মধ্যে যেই ওই সংস্কার পরিষদ হওয়ার কথা, সেইটা যেই আদেশে আছে, আদেশটা দেওয়ার ক্ষমতা ইন্টারিম গভর্নমেন্টের নেই, রাষ্ট্রপতিরই আছে, এবং সেইটা ওনার বক্তব্য গণমাধ্যমেই আছে। গণমাধ্যম কর্মীরাই সেটা বের করে আরো ভালো করে সেই বিবৃতিটা বলতে পারবেন। এই যে আপনারা নিজেরাই সেটা প্রকাশ করেছেন, এখন যদি আপনি বলেন যে আমি 30 দিনের মধ্যে কেন আমি রাস্তায় নামলাম, ভাই আমার তো আপনারা যে রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তা ধরেই আমি হেঁটে এই 30 দিনের মধ্যে আমার দাবি আদায় করতে চাচ্ছি। শুধু আমার না, খোদ বিএনপির 31 দফার যে প্রথম দফা, সেই প্রথম দফায় বলা আছে বিএনপিরও দাবি আদায় করার জন্য রাস্তায় নেমেছে এনসিপি। আমাদের আসলে আলোচনা শেষ করতে হবে, কারণ সময়সীমা অনেক কম। এনজিরিন খান, আপনাদের দাবি বিএনপি আসলে হয়েছে কি, ওরা দীর্ঘ বছর যাবত আওয়ামী লীগের সাথে তো ছিল, ওরা হয়তো জানি না সুপ্ত ছিল কিনা, গুপ্তই তো ম্যাক্সিমাম থেকেছে। তো
তো ওরা আওয়ামী লীগের সাথে থেকেছিল, এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলে, আওয়ামী লীগের মতোই চিন্তা করে। দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবার আগেই কি করেছে, তিনি বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন, তারপরে এনসিপির নেতার বাসায় গিয়েছেন, আরও অন্যান্য এসে, তো কত উদারতা। তারপরে দেখেন জাতীয় একটা সমস্যা, জাতীয় নয়, এটা বৈশ্বিক সমস্যা, যখন বিরোধী পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলো, আহ্বান জানানো হলো যে এই সমস্যাটার সমাধান আমরা জাতীয় মানে সব দলগুলো মিলে করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে অ্যাকসেপ্ট করলেন এবং তিনি পার্লামেন্টে কমিটি গঠন করে দিলেন। সেখানে মানে 6 জন করে, মানে বিরোধী দলেরও 6 জন, সরকারি দলের করে একটা কমিটি করে তারপরে দেখলেন যে এই যে জ্বালানির যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান। আমাদের দিক থেকে কোনো, কারণ আমরা তো দীর্ঘ বছর অত্যাচার নির্যাতনে পরীক্ষিত, ওরা তো ওই অত্যাচার মাত্র 30 দিন, বাকি সময় তো ওরা খুব ভালোই থেকেছে। যেই কারণে ওই যে আমি সবসময় বলি কি যে বাংলাদেশের মানুষের যে কালচারটা এইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই কালচার থেকে বের হয়ে আসতে হলে সময় লাগবে। এই যে ওরা যেই ভাষায় কথা বলতেছে, কথায় কথায় ওরা রাজপথে চলে যাচ্ছে, এটার কোনো দরকার ছিল না। আরে ভাই, পার্লামেন্ট সরকারকে আরো সময় কার্যকর, সেই পার্লামেন্টেই তো আমরা সব সমস্যা আমরা আলোচনা আমরা আসলে সাধারণ মানুষ দেখতে চাই যে যা আলোচনা হবে, যা আলোচনা হবে সেটি পার্লামেন্টেরই, হয়তো আপনারা রাজনৈতিক দল, সরকার এবং বিরোধী দল তারা কথা বলবেন। আমরা আসলে চাই না রাজপথে সেটি গড়াক, কারণ এরপর আসলে পরিস্থিতি কখনোই খুব একটা সুখকর হয় না। ইলিয়াস খান, যেমনটা আসলে আমরা দেখি অতীতে যে যখন পার্লামেন্টের বিষয় রাজপথে চলে আসে তখন আসলে সেটি খুব একটা ভালো দিকে যায় না। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। আগামীতে আবারও আলোচনার কথা থাকবে আপনার সাথে, কারণ রাজনীতির কখনোই শেষ হয় না, রাজনীতি শেষ বলে কিছু নেই। দর্শক, আমরা আলোচনা রাজনীতি নিয়ে করলেও এর মধ্যে যেমনটা শুরুতেই আমরা বলেছিলাম যে নতুন একটি গণমাধ্যম, নতুন একটি পত্রিকা যেটি আপনার হাতে এরই মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাবে সকালবেলা। চা খেতে খেতে হয়তো সেই পত্রিকায় চোখ বোলাবেন। আগামীর সময় আমরা সেই পত্রিকাটি এর মধ্যে হাতে পেয়েছি। তার প্রথম পাতা যদি আমরা একটু দেখি, যে প্রতিমন্ত্রীর প্রশ্রয় 2 বাহিনীর তাণ্ডব, এটি সম্ভবত বিশেষ কোনো একটি প্রতিবেদন করা হয়েছে। এবং একই সাথে তারেক রহমানের মানবিক সরকার প্রধানের ছায়া, এটি কিন্তু একটি বিশাল বড় গুণ আমরা আসলে দেখেছি যে বাংলাদেশের মতো একটি দেশে, এটা আমাদের কাছে আসলে স্বপ্ন ছিল যে অন্যান্য উন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমরা দেখতাম যে সাধারণ মানুষের সাথে কথা বলা, কাছে ডেকে নিয়ে তাদের সাথে তাদের ভালো মন্দ জিজ্ঞেস করা। সিকিউরিটি নিয়ে আমি একটু উদ্বিগ্ন। আমি সেদিন কারণ বাজার আসছিলাম, অফিসে আসছিলাম ইউনিভার্সিটি থেকে, দেখলাম যে আমার 4-5টা গাড়ি আগে ওনার গাড়ি এবং আশেপাশে সব গাড়ি, কোনো ওইরকম কোনো সিকিউরিটি নেই। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন ওই দিন যে উনি ঢাকা ইউনিভার্সিটিতে একটি ছিলেন। আমি মনে করি ওনার পিতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও কিন্তু নতুন বাংলাদেশের প্রতিষ্ঠাতা তাকে বলা হয়। বাংলাদেশে অনন্য উচ্চতায় তিনি নিয়ে যাচ্ছিলেন, সেই মুহূর্তে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। এবং ওনার, আমি যেটা বললাম, উদ্বিগ্ন, ওনার অনেক শত্রু আছে, সুতরাং ওনাকে আর আমার মনে হয় একটু সচেতন হওয়া উচিত। ওনার যারা সিকিউরিটির দায়িত্বে আছে, কিন্তু তিনি সাধারণ মানুষকে, আসলে দেশের মানুষকে বিশ্বাস করেন যে হয়তো কোনো রকম অঘটন ঘটবে না, এবং একই সাথে হয়তো তার নিরাপত্তা সাধারণ মানুষই হয়তো দিবে। এই কারণেই তিনি সেভাবেই সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করেন। আমরা সেটা প্রত্যাশা করি। এবং এই নিরাপত্তা উনি যেভাবে চলছেন, এই কারণে ঢাকায় কিন্তু ধরুন 1/3 জ্যাম কমে গেছে। কারণ আগে প্রধানমন্ত্রী তথাকথিত ভিআইপি ছিল কিছু, যারা দেশের আইন প্রণেতা হয়ে রাস্তার উল্টো দিক দিয়ে চলে, নিয়ম মারে, বেলি রোডে, হেয়ার রোডের দিকে গেলে আপনি দেখবেন মিন্টু রোডের দিকে, যাই হোক সেটা এখন আর প্রত্যাশা করি না। উনি কিন্তু এই কারণে 1/3 জ্যাম কমে গেছে। এবং জননেতা তো এরকমই হওয়া উচিত আসলে, যে সাধারণ মানুষের সম্পর্ক। কিন্তু একটি প্রশ্ন বারবারই থাকে যে উনি যে ধরনের আচরণ বা যে ধরনের মানসিকতা নিয়ে মানুষের সাথে মিশছেন, উনি যেমন একদমই সকাল 9টাতে অফিসে ঢুকছেন, এটা তো 9টার 5 মিনিট আগে, হ্যাঁ, মানে এটা কল্পনা করা যায় না। সরকারের প্রধান তো দূরের কথা, নর্মাল একজন সরকার কোনো অফিসের কর্মচারী 9টায় অফিসে ঢুকবে, এটা বাংলাদেশের মানুষ কখনো ভাবেনি। আমার কয়েকজন যে প্রশ্নটা আসলে, এই পরিবর্তনটা কি উনি একা করছেন নাকি ওনার সাথে সাথে অন্যান্য যারা অন্যান্য মন্ত্রী রয়েছেন? আমি একটু উদাহরণ দিই। ধরুন আমার এই মন্ত্রিপরিষদ বা এই সরকারে অনেকে পরিচিত আছেন যারা একটু ঘুম থেকে দেরিতে ওঠেন। আমি ব্যক্তিগতভাবে জানি। হ্যাঁ, আমরা সেই 11টা-12টায় উঠতেন, কিন্তু এখন কিন্তু 9টার বাজার 5 মিনিট আগে যদি আপনাকে অফিস যেতে হয়, তাহলে আপনাকে 7:30টার মধ্যে উঠতে হবে, ঢাকায় যে জ্যাম পরিস্থিতি। এবং এই কারণে সবাই যাচ্ছেন এবং সাধারণ মানুষ কিন্তু সেবা পাচ্ছে। নাম্বার 2, এই ওনারা এমপি সাহেবরা আছেন, তারাও চান যে তাদের এলাকায় যেন অফিসে এখন প্রধানমন্ত্রীর মতো চলে।
সুতরাং আমি একজন চিনতাম, তার একটু ঢাকার বাইরে পোস্টিং, তিনি অফিসে একদিন দুই দিন যেতেন, হ্যাঁ, ওই যাই সিগনেচার করে চলে আসতে। এখন প্রতিদিন তার থাকতে হচ্ছে, ইভেন শনিবারও আসে না, টাইমলি যদি আবার না যেতে পারে। হ্যাঁ, তো এটা তো একটা বিরাট পরিবর্তন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ। না, এখানে আমি একটু বলতে চাই, এটা তো ঠিক যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা করছেন ওটা কিন্তু একদম তৃণমূল পর্যায় পর্যন্ত গিয়ে ওটা কিন্তু পড়ছে, মানে ওটার প্রভাব পড়ছে। সবাই কিন্তু এখন খুবই অ্যালার্ট, আর হয় কি ফলো করে, তো জাতি কিন্তু ফলো করে প্রধানমন্ত্রী কি করেন না করেন, সেটা কিন্তু সবাই ফলো করেন। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো যেহেতু তার সন্তান, ওরকমই হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা গল্প আমি শুনেছিলাম, এম সাইফুর রহমান বলছিলেন, রাত 3টার সময় উনি ফোন দিয়েছেন, বলে যে আমি তো হন্তদন্ত হয়ে গেছি, তখন তার মোবাইল ছিল না, ফোন ধরছে তো বলতেছে ঘুমের হিসেবে, বলছে কে বলছেন, বলছে যে আমি প্রেসিডেন্ট বলছি। তো উনি তো বলছে স্যার, বলছে কী করছেন, বলছে এত রাতে কী করে ঘুমায়, বলে কি আপনি না অর্থমন্ত্রীর আবার ঘুম আসে? তো বলছে স্যার ঘুম না আসলে বাঁচবো কী করে, ঘুমাবেন যখন রাস্তায়, যখন বাসা থেকে সচিবালয়ে যাবেন, তো সেই সময়টুকু আপনি ঘুমিয়ে নেবেন। সেই বাবার সন্তান হলেন। আরেকটা ছোট উদাহরণ দিয়ে আমি শেষ আমাদের করি। সময় আসলে একেবারে আরে, শেষ, এখন আরেকটা 15 বিষয় নিয়ে সেকেন্ড, আলোচনা আপনি দেখবেন যে করতে চাই। 40 ডিগ্রি তাপমাত্রায় স্যুট কোট পরে থাকে বাংলাদেশের আমলারা বা মন্ত্রীরা, বাট প্রধানমন্ত্রী কিন্তু ভিন্ন দৃষ্টান্ত স্থাপন অবশ্যই। করেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা আলোচনা এখানেই শেষ করছি, তবে দর্শক আপনাদের সাথে আলোচনা চলবে আমাদের, সেটি হচ্ছে আমরা একটা হাম নিয়ে আলোচনা করতে চাই। পরবর্তী অংশে নিশ্চয়ই যুক্ত হবেন আবারও সেই আলোচনায়। আমরা আলোচনা করতে চাই, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছে, হাম নিয়ে আলোচনা না করলেই নয়। যুক্ত হয়েছেন আমাদের সাথে অতিথি হিসেবে ডাক্তার মোস্তাক হোসেন, সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা IEGCR এর। অনেক ধন্যবাদ ডাক্তার মোস্তাক হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে। সেটি হচ্ছে 24 ঘন্টায় আমরা আবারও দেখলাম যে হাম এবং হামের উপসর্গ নিয়ে 6 শিশু মারা গেল, অর্থাৎ 450 সংখ্যা তো আমরা আগেই জানি, তার সাথে আরও হয়তো নাম্বার যুক্ত হলো। দিনকে দিন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, এবং এটি কি সামনের দিনে কমে আসার কোনো লক্ষণ আপনারা দেখতে পান? দেখুন, যে ধারায় আমরা চিকিৎসা করছি সেই ধারায় চললে কিন্তু আমাদেরকে অন্তত পক্ষে আরো 1 মাস এ ধরনের একটা দুঃখজনক ঘটনা দেখতে হতে পারে। এটা তো হতে পারে না। আমাদের চিকিৎসার ব্যবস্থাপনা যদি বিকেন্দ্রীকরণ না করি, কমিউনিটিতে, অর্থাৎ এখানে হাসপাতালে আসার আগে যেন বাচ্চারা যাদের হামের লক্ষণ দেখা দিচ্ছে তাদেরকে যদি আমরা চিকিৎসার আওতায় না আনি, তাদেরকে আলাদা করে তাদের যত্ন না নেই, তাহলে কিন্তু ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বাড়তেই থাকবে। যেদিন থেকে হামের রোগী কমে যাবে, কিন্তু ইতিমধ্যেই যারা হামে আক্রান্ত হয়ে পড়বে, তারা কিন্তু আরো 1 মাস তাদের ভোগান্তিটা চলবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যেভাবে আমরা চলছি, হাসপাতালের ভেতরে ব্যবস্থা উন্নত করা যায় কিনা সেই চেষ্টা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। ক্লিনিক্যাল গাইডলাইন করা যায় কিনা সেই কাজ চলছে। হাসপাতালের ভেতরে আমরা কতটুকুই বা আমাদের যে ক্যাপাসিটি তার বাইরে যেতে পারি, এখানে বেসরকারি হাসপাতালগুলোকেও যুক্ত করা দরকার। এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাসপাতালের বাইরে যে সমস্ত রোগী আছে, যারা প্রান্তিক পরিবারের শিশু, যারা আগে থেকেই অপুষ্ট বা সংক্রমিত পরিবেশে বাস করছে, তাদেরকে আমাদের একটা কমিউনিটি আইসোলেশন, যেটা আমাদের রোগতাত্ত্বিক ভাষায় বলি, অর্থাৎ উপজেলা হেলথ কমপ্লেক্স বা ঢাকা শহরের বড় বড় হাসপাতালের প্রাঙ্গণে তাঁবু খাটিয়ে তাদেরকে যদি আমরা যত্ন না করি, এরাই কিন্তু ক্রিটিক্যাল রোগীতে পরিণত হবে। আমরা যদি বলি যে হাসপাতালে জায়গা নেই, আপনারা ক্রিটিক্যাল হলে তারপরে আসবেন, এর চেয়ে নিষ্ঠুর কথা হতে পারে না। ক্রিটিক্যাল হতে আমরা দেবো কেন? যে সমস্ত প্রান্তিক পরিবারের শিশু, তাদেরকে ভিটামিন A খাওয়ানো দরকার, পুষ্টিকর খাবার খাওয়ানো দরকার। স্বাস্থ্য বিভাগ হয়তো সেটা পারবে না, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়, মা ও শিশু মন্ত্রণালয়, বিভিন্ন রকম NGO, দাতব্য সংস্থা, তাদেরকে এই বিষয়ে আমাদেরকে আহ্বান করতে হবে। তারা নিশ্চয়ই কাজটা করবে, তারা করোনা মহামারীর সময় করেছে। কাজে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা আমাদের কমিয়ে আনতে হবে। ক্রিটিক্যাল রোগীর সংখ্যা কমিয়ে না আনলে, এভাবে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা বাড়তে এটা কিন্তু এটা গ্রহণযোগ্য একেবারেই না। যে আমাদের চোখের সামনে বাচ্চারা খাবি খেতে খেতে অক্সিজেনের অভাবে মারা যাবে, আমরা তাদেরকে হাই ফ্লো অক্সিজেন দিতে পারবো না, আমরা তাদেরকে ভেন্টিলেশন দিতে পারবো না, অথচ আমাদের দেশে ডাক্তার আছে, হাসপাতাল আছে, ভেন্টিলেশন আছে। এগুলোকে সুসম্মিলিত ভাবে যদি আমরা অর্গানাইজ না করি, আমরা চোখের সামনে এভাবে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা দিন দিন বাড়বে, আমরা সেটা কমিয়ে আনতে পারবো না। আমরা প্রাথমিক, মাধ্যমিক এবং তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবাকে ভাগ করে
এই কাজগুলো করতে পারবো না, এতটা অক্ষম কিন্তু আমরা নই। দরকার সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় সহযোগিতা করা। সিদ্ধান্ত মানে আপনাকে এখানে সম্পদ যোগাতে হবে, এখানে ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে, সেটি সরকারের সিদ্ধান্ত ছাড়া একজন হাসপাতালের ডাক্তারের পক্ষে এর বাইরে যাওয়া সম্ভব না। আমার মনে হয় যে এই প্রস্তাবগুলো আমরা অনেকবার দিয়েছি, লিগ্যাল গাইডলাইনে এগুলো আমরা কথা বলার চেষ্টা করছি। এটা যদি আমরা মেনে চলি তাহলে 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই মৃত্যুর মিছিলটা আমরা আরো কমিয়ে আনতে পারবো। কমিয়ে আনা সম্ভব হবে। ধন্যবাদ ডক্টর মুস্তাক হোসেন। আমাদের আসলে আলোচনা করবার সময় একেবারেই শেষ। তবে আপনি যে পরামর্শগুলো দিচ্ছেন বা আপনার দৃষ্টিতে যে এই বিষয়গুলো আসলে পদক্ষেপ নিলে পরে হয়তো সামনের দিনগুলোতে হামে আক্রান্ত শিশুদের সংখ্যাটি কমে আসবে, আমরা আশা করি সেটি নিশ্চয়ই সরকারের নজরে আসবে। ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে ধন্যবাদ ইলিয়াস খান। আপনার সাথেও আসলে আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। হেলেন জিরিন খান, আপনার সাথেও হয়তো আলোচনা শেষ হচ্ছে। আমরা তবে সামনের দিনগুলোতে আবারও রাজনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। দর্শক, এই ছিল আজকের একাত্তর জার্নালের সাথে ছিলেন, তার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার।